অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 11-এ যারা পড়ো তোমরা জানো যে আগস্টের পরে যে মাসটা আছে তার 13 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা। তো তোমাদের এখন একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, কত কম সময়ের মধ্যে তোমরা সব পড়াগুলো কমপ্লিট করতে পারবে। তো ভিডিওটা স্কিপ করবে না, তাহলে পুরোটা বুঝতে পারবে না। তো ভিডিওটা পুরো দেখো। আজকে তোমাদের কাছে আমরা আলোচনা করব ভূগোল টপিকসে যে পৃথিবী সৃষ্টির ইতিহাস আছে। সেখানে দেখবে তোমাদের কান্টের মতবাদ আছে, লাপ্লাসের মতবাদ আছে, নিহারিকা মতবাদ আছে, বিগ ব্যাং থিওরি আছে, জিন্স জেফ্রি জুয়ারি মতবাদ আছে। তাহলে এই মতবাদের মধ্যে থেকে আজকে আমরা কান্টের মতবাদটা ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা এবার দেখি সামনের দিকে। তাহলে আজকে আমরা আলোচনা করব কান্টের মতবাদ। দেখো, যে কোনো মতবাদী তোমরা পড়ো না কেন, প্রথমে তোমাদের কিন্তু কিছু একটা ধরে নিতে হবে। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? পৃথিবী, সূর্য, চাঁদ বা অন্যান্য গ্রহ উপগ্রহগুলো কি করে তৈরি হলো। তাহলে আমি আগেই বলেছি যে যে কোনো কিছু তুমি ধরো মানে আবিষ্কার করো বা যাই কিছু লেখো না কেন, তার জন্য তোমাকে কিছু একটা ধরে নিতে হবে। তো এখানে কিন্তু কান্ট কি ধরে নিয়েছিল, যে একটা সময় মহাশূন্যে মানে ফাঁকা জায়গাতে বিভিন্ন কঠিন পদার্থ এইভাবে একজন আরেকজনের পাশাপাশি অবস্থান করতো। আমি ঠিক যেভাবে ছবিটা আঁকছি এইভাবে মহাশূন্যে ফাঁকা জায়গাতে এরকম কঠিন বস্তুগুলো ছিল। একসময় তারা শীতল হয়েছিল, ঘনীভূত হয়েছিল, তখন একে অপরের সঙ্গে সংঘর্ষে যুক্ত হচ্ছিল, মানে একটা ছাড়া একটা টাচ হচ্ছিল। ঠিক এখানে যে ছবিটা দেওয়া আছে দেখো, ঠিক এইভাবে কিন্তু একটার সাথে আরেকটা টাচ অবস্থায় ছিল। এটা কিন্তু প্রথম কন্ডিশন, মানে একদম পৃথিবী বলো বা সূর্য বলো সৃষ্টির একদম প্রথম কন্ডিশনে ছিল। যে দীর্ঘদিন ধরে এই সব কঠিন পদার্থগুলো যখন একসাথে যুক্ত হলো, যখন ঘনীভূত হলো, তখনই কিন্তু সৃষ্টি হলো নেবুলা। এই যে দেখো, একটা থারার আকৃতি বা উপবৃত্তাকার বলতে পারো একটা নেবুলা তৈরি হলো। আর এখানে দেখো সব থেকে যে কঠিন পদার্থগুলো, সেই কঠিন পদার্থগুলো দেখো মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর এই কঠিন পদার্থগুলো একসাথে মিক্সড হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু একটা বলের সৃষ্টি হলো, তো মানে ঘূর্ণন গতির বল পেলো। যার জন্য দেখো তার পরবর্তী সময় ধরো স্টেপ ওয়ানে যদি আমরা এটা ধরি বা এ ধরি, এবার যদি আমরা স্টেপ বি ধরি, তাহলে সি স্টেপ এসে দেখো এখানে কিন্তু একটা এই ঘূর্ণায়মান বেগ পেলো। এইভাবে কিন্তু একটা ঘূর্ণায়মান বেগ পেলো। এবার এই ঘূর্ণায়মান বেগ পাওয়ার ফলে এটা আরো কিছুদিন ধরে চললো। আরো কিছুদিন পরে চলবার পরে সব থেকে যে ভারী বস্তুটা সেটা কিন্তু মাঝখানে রয়ে গেল, আর হালকা যে বস্তুগুলো ছিল সেগুলো কিন্তু চারদিকে সৃষ্টি ছিটকে গেল। অর্থাৎ দেখো, এটা যদি আমি বলি, তাই ঠিক এই মাঝখানে ধরো তোমার সূর্যটা তৈরি হয়ে গেল, আর এই পাশের দিকে যেগুলো ছিটকে গেছিল সেখানে কিন্তু এক একটা কক্ষপথে বুধ, শুক্র, বা এই কক্ষপথে ধরো পৃথিবী, এইভাবে আস্তে আস্তে কক্ষপথে কিন্তু এক একটা করে এইভাবে গ্রহগুলো তৈরি হলো। তাহলে এইভাবে, তাহলে এটা স্টেপ ওয়ান বা এ, এটা স্টেপ বি, এটা হচ্ছে স্টেপ সি, আর এটা হচ্ছে ডি। এইভাবে পরপর এক একটা ধাপে 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 কিন্তু এইভাবে কিন্তু আমাদের আজকে সূর্য বলো, পৃথিবী বলো, চাঁদ বলো, মঙ্গল বলো, ইউরেনাস বলো, যাই বলো না কেন, সব কিন্তু এইভাবেই তৈরি হয়েছিল। তাহলে কান্ট এই তথ্যটাই সে তার মতো করে কিন্তু এই তথ্যটা দিয়েছে। তো চলো এটা আমরা একটু ভিডিও গ্রাফিক্সের সাহায্যে দেখি। দেখো, আচ্ছা দেখো, আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম, তোমরা এই ভিডিওটার দিকে দেখো ভালো করে। এই যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, দেখো এখানে সব থেকে যে ভারী জিনিসগুলো আছে সেটা কিন্তু এই কেন্দ্রাতিক বলের জন্য কিন্তু এখানে সব জমা হচ্ছে। আর বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু দেখো ছিটকে ছিটকে আস্তে আস্তে কিন্তু এইভাবে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক যখন ধরো পৃথিবী সৃষ্টি বা সূর্য সৃষ্টির আগের পর্যায়ে, মানে তারও আগে, অনেক আগে কথা বলেছি, জাস্ট যখন এই কঠিন পদার্থগুলো এক জায়গাতে ছিল, যে একজন আরেকজনের সংস্পর্শে আসার পরে তাদের মধ্যে একটা শক্তি বা একটা বলের সৃষ্টি হলো, তারপরে সেখানে কিন্তু ঘূর্ণন বেগ পেলো। তাহলে ঘূর্ণন বেগ পাওয়ার পরে তখন কিন্তু ঠিক আমরা যেমন ভিডিওতে যেমন এই যে দেখতে পাচ্ছি ব্যাপারটা, ঠিক কিন্তু তেমনই তখন তৈরি হয়েছিল। তাহলে এখানে সব থেকে যে ভারী পদার্থটা দেখো এই যে মাঝখানে আছে, এটাই কিন্তু পরবর্তীকালে কিন্তু সূর্যের আকার নেবে। আর এই যে সাইডের দিকে দেখো ছিটকে ছিটকে যাচ্ছে যে জিনিসগুলো, এদিকে ধর এখানে হয়তো পরবর্তী সময় বুধ হলো, এখানে হয়তো পরবর্তী সময় পৃথিবী হলো, এখানে হয়তো পরবর্তী সময় মঙ্গল হলো বা শুক্র হলো। এইভাবে তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এইভাবে পরপরে কিন্তু একটা একটা করে এইভাবে গ্রহগুলো তৈরি হয়েছে। এবং এবং তারপরে ধরো এটা যদি বুধ হয়, এটা যদি শুক্র, এটা যদি পৃথিবী হয়, আবার তার চারিপাশ থেকে কিন্তু আবার চাঁদের সৃষ্টি হয়েছিল। তাহলে এইভাবেই কিন্তু ঘূর্ণন বেগের ফলে ফলে কেন্দ্রাতিক বলের প্রভাবে কিন্তু টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে। তাহলে দেখো, আমরা এই যে আজকে যে তথ্যটা পড়লাম, তাহলে এই তথ্যটার মূল বক্তব্য কি? তাহলে তাহলে আমাদের মূল বক্তব্যটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমি প্রথমে কি ধরে নিলাম, যে মহাশূন্য একসময় পুরো ফাঁকা ছিল, সেখানে শুধু কঠিন পদার্থ ছিল, আর তেমন কিছুই ছিল না, কিছু গ্যাসীয় পদার্থ ছিল। তাহলে একদিকে কঠিন পদার্থ, একদিকে গ্যাসীয় পদার্থ, তাহলে তারা সবাই একসঙ্গে যুক্ত হয়ে শীতল আর ঘনীভূত হলো।
এবার ঘনীভূত হওয়ার পরে তারপর যে উপবৃত্তাকার যেটা তৈরি করেছিলাম, যেটা আমি একটু আগে ছবি এঁকে তোমাদেরকে দেখালাম, তাহলে উপবৃত্তাকার যেটা তৈরি করলো তাহলে সেটাই কিন্তু ছিল হচ্ছে নেবুলা। ওই উপবৃত্তাকার যে অংশটা ওটা আরো কিছুদিন পরে যখন ঘূর্ণিপাক খেতে খেতে, অর্থাৎ কেন্দ্রাতিক বলের জন্য ঘূর্ণিপাক খেতে খেতে মাঝখানে সব থেকে কঠিন পদার্থটা চলে আসলো, যেটা হচ্ছে তোমাদের সূর্য। আর যেগুলো পাশের দিকে ছিটকে ছিটকে গেল সেটা কি হলো, সেখানে কিন্তু আলাদা করে এক একটা গ্রহ বা আলাদা করে উপগ্রহ তৈরি হলো। ঠিক দেখো এখানে ইমেজে তোমরা যেমন দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা বস্তু দেখো চলনশীল অবস্থাতে আছে, দেখতে পাচ্ছ তো? ঠিক মহাশূন্য এরকম কিন্তু কঠিন পদার্থগুলো কিন্তু একসময় চলনশীল অবস্থাতেই ছিল। তারপর কিন্তু তারা একজোট হলো, তারপর কিন্তু তারা সেখান থেকে নেবুলা তৈরি করলো, তারপরে কেন্দ্রাতিক বলের জন্য আবার ছিটকে গেল, আর মাঝখানে মেন অংশটা সূর্য ছিল, সাইডের গুলো গ্রহ ছিল। তাহলে এটাই কিন্তু মূল অংশ। তবে দেখো এখানে কার্ন কিন্তু কিছু ভুল কথা বলেছিল। সে কি বলেছিল, যখন কেন্দ্রাতিক বলের প্রভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে অভিকর্ষজ বলের বিপরীত দিকে যাচ্ছে, তখন নাকি তির্যক শক্তি বরাবর যাচ্ছিল, যেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তাহলে এই কথাটা কিন্তু কার্ন কিন্তু ভুল বলেছিল, যার জন্য তার এই যে বক্তব্য, সবাই কিন্তু এই বক্তব্যটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি। যাই হোক, তো তোমরা যারা 11-এ পড়ছো তারা দেখো, তোমরা ভাবছো হয়তো তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, আমাদের বড় বড় থিওরি পড়ে কি লাভ। আসলে ব্যাপারটা কিন্তু তা না। তোমাদের প্রত্যেকটা তথ্য, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা শর্ট প্রশ্ন কিন্তু ক্লিয়ার করে লিখতে পারবে না। যার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিকস ভালো করে ক্লিয়ার করতে হবে, তারপর সেখান থেকে তোমরা শর্ট প্রশ্নগুলো পারবে। তাহলে আজকে ঠিক আমরা যেমন কান্টের মতবাদ নিয়ে আলোচনা করলাম, এর পরের দিনকে আমরা কিন্তু ঠিক এক একজন আলাদা আলাদা ব্যক্তির মতবাদ, হয়তো জিন্স বা জেফ্রির মতবাদ, জোয়ারি মতবাদ, বিগ ব্যাং থিওরি, পরপর স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটা লাইক করে রাখো, সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা পরবর্তী ভিডিও পাবে। আর তোমাদের যদি কোনো ভাইরা থাকে বা বোনরা থাকে যারা মাধ্যমিক দেবে, তাদেরও সেকেন্ড ইউনিট টেস্টে যে পরীক্ষার যে এবছর ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের সুবিধার্থে এই চ্যানেলেই প্রত্যেকটা 11-এর স্টুডেন্টদেরকে বলছি, তোমাদের সাবজেক্টে যে ছোট ছোট এমসিকিউ গুলো কোশ্চেন আছে সেগুলো আমরা ছোট ছোট করে কিন্তু তোমাদের সুবিধার্থে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।